আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। বাংলাদেশের গণমাধ্যমগুলোর সংবাদ শিরোনাম দেখে প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর কি নিষেধাজ্ঞা উঠে গেছে? গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে শোক মিছিল শেষ পর্যন্ত হয়ে যায় জয় বাংলা আর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নামে স্লোগান মুখর মিছিল। একাধিক সূত্র বলছে, মোশাররফ হোসেনের জানাজাকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের এমন বড় ধরনের শোডাউন সরকার উচ্চ মহলকে ভাবিয়ে তুলেছে। এতদিন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ঝটিকা মিছিল সরকার ধরপাকড়ের মাধ্যমে সামাল দিচ্ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার জন্য সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ করার পাশাপাশি সরকারি পক্ষগুলো সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের মতো পেশাজীবী সংগঠনের নির্বাচনে জোর করে দলটির সমর্থকদের নির্বাচন থেকে দূরে রেখেছে। তাতে ফল হয়েছে উল্টো, সমালোচনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় বড় বড় মিছিল, ছাত্রলীগ কর্মীদের কৃষকদের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচি সরকার ঊর্ধ্বতন মহলের চিন্তাকে বাড়াচ্ছিল। এরই মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার পর যে ধরনের শোডাউন কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি করেছে তা নিয়ে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকায় সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। সরকারের শীর্ষ মহল যেখানে সরকারি ব্যানারে বঙ্গবন্ধুর নাম দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে, সেখানে আওয়ামী লীগের এত বড় শোডাউনের পর করণীয় কি হতে পারে তা নিয়ে আলোচনাও হয়েছে। সরকার একটি সূত্র বলছে, এতদিন আওয়ামী লীগ ফেরত আসতে পারে এমন ভয় দেখিয়ে জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে জামাত এনসিপিকে মাঠের আন্দোলন থেকে দূরে রেখেছে। কিন্তু গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর শোডাউন এবং সবশেষ আজকের শোডাউনের পর সরকারের চিন্তা বিরোধী দল থেকে সরে এসে আওয়ামী লীগের দিকেই ঝুঁকছে। বিশেষ করে হামে শিশু মৃত্যু আর আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস প্রশাসনের দায় মোচনে বিএনপি সরকার যখন ব্যাকফুটে, আবার পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়া এবং সবশেষ 6 মাসের মধ্যে শেখ হাসিনার ফিরে আসার অডিও বার্তা প্রচারের পর সরকারের শীর্ষ মহলকে আওয়ামী লীগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24-এর 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের 130 জনের মতো সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। অনেক নেতা দেশের বাইরে ও ভেতরে পালিয়ে আছেন। দলটির কার্যক্রমের উপর ইন্টারিম গভর্নমেন্টের পর বিএনপিও নিষেধাজ্ঞা বহাল রেখেছে। যদিও বিএনপি জামাত দুই দলই নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থকদের কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমেছিল। ইন্টারিয়ামের আমল থেকে দলটির নেতাকর্মীরা কর্মসূচি বলতে ঝটিকা মিছিল করে আসছে। যদিও এসব মিছিল থেকে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, তারপরও প্রায় রাজধানী ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মিছিল করতে দেখা যাচ্ছে। পুলিশের একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল নিয়ে পুলিশকে বেশ বিপাকে পড়তে হয়, জবাবদিহি করতে হয়। অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের 24শে সেপ্টেম্বর একদিনই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঝটিকা মিছিল করার সময় 244 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় প্রায় 34 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের হিসেব অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও পরবর্তী আইনি প্রক্রিয়া প্রায় 18,384 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বিএনপি ক্ষমতায় আসার পর সাবেক মন্ত্রিসভার অন্তত 4 জন সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 12 জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এত ধরপাকড়ের মধ্যেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিল ও তৎপরতা থেমে নেই। গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেট্রা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন। এই মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোড়ন দেখা দেয়।
পরদিন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায়। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, পদ্মাবাহিত জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে ছাত্রলীগের 10 থেকে 12 জন নেতাকর্মী এক কৃষকের ধান কেটে দিয়েছেন। তাদের ধান কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন তরুণ জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে নিয়ে একটি ধান খেতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর তারা একজন কৃষকের ধান কেটে দিচ্ছেন। ওই ধান মাথায় নিয়ে একটি নসিমন গাড়িতে তুলে দিচ্ছেন। ধান কাটতে সহযোগিতা করায় ওই এলাকার একজন কৃষক শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের ধন্যবাদ দিতেও শোনা যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটির এমন কার্যক্রমে বিপাকে পড়ে পুলিশ। উপরের মহলের চাপে খোঁজ নেওয়া শুরু করে। সরকারের শীর্ষ মহল থেকে পুলিশকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। 13ই মে যখন এ নিয়ে আলোচনা চলছিল, তখন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর খবর আসে। প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। এই মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন তিনি। 1972 সালের সংবিধান প্রণেতাদের অন্যতম মোশাররফ হোসেন চট্টগ্রামের মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 6 বার এমপি হন। আমৃত্যু তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। 1996 সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 2022 সালের 7 ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় করা মামলায় 2024 সালের 27 অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। পরে আরো বেশ কিছু মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে 2025 সালের 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 2025 সালের 14 আগস্ট সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর থেকে শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। 13ই মে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 14ই মে চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে এই বর্ষিয়ান রাজনীতিবিদের জানাজা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার বেলা 11:15টায় চট্টগ্রাম নগরে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 10টা থেকে জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন। জানাজা শেষ হতেই মরদেহ নিয়ে রাখা হয় অ্যাম্বুলেন্সে। তখনই মাঠের চারপাশ থেকে হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা অ্যাম্বুলেন্স ঘিরে স্লোগান ধরেন। তাদের কণ্ঠে ওঠে বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান। নেতা কর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে থাকলেও তাদের করার কিছুই ছিল না। সামাজিক মাধ্যমের কল্যাণে মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়লে সরকার উচ্চ মহলেও এ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সিএমপির পক্ষ থেকে আগে থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ এত বড় শোডাউন কিভাবে করলো সে বিষয়টি ভাবনায় ফেলেছে সরকারকে। কারণ বিএনপি ও সরকারের শীর্ষ মহল আওয়ামী লীগকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আওয়ামী লীগের পক্ষে যেতে পারে এমন কোনো কাজের ব্যাপারে অলিখিত কড়া বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছে প্রশাসনে। যেমন 14ই মে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দেয়ালে অফিস চার্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি লেখা থাকায় তেলে বেগুনে জ্বলে ওঠেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 14ই মে বিকেলে আকস্মিকভাবে অফিসটি পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান। কার্যালয়ের দেয়ালে টাঙানো সিটিজেন চার্টারে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বাণী একজন গণমাধ্যম কর্মী ডেপুটি স্পিকারের নজরে আনেন। সেখানে লেখা, সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।
এ সম্পর্কিত দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 40 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে ওই সাংবাদিক সিটিজেন চার্টারে বাম হাতের আঙ্গুল রেখে দেখিয়ে বলেন, এগুলো বহু আগে, এগুলো না থাকলে তো ভালো। এই ঘটনায় তিনি সাব রেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা জানতে চান। এ সময় ওই কর্মকর্তা দুঃখ প্রকাশ করে লেখাটি সরিয়ে ফেলবেন বলে জানান। 1 মিনিট 36 সেকেন্ডের অন্য একটি ভিডিওতে ডেপুটি স্পিকারকে বলতে শোনা যায়, এটা আসলে কি হতভম্ব না হতাশাও বটে। আর আমি মনে করি যারা এই সমস্ত বিষয় ইগনোর করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্ন হলো, ডেপুটি স্পিকার কায়সার কামাল নিজেই আইনের লোক এবং তিনি ডেপুটি স্পিকার হয়েছেন বর্তমান সংবিধান অনুযায়ী। সেই সংবিধানে বঙ্গবন্ধুকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। বিএনপি আবার বিরোধী দলকে কথায় কথায় সংবিধান রক্ষার ছবকও দেয়। তাহলে বিএনপির ডেপুটি স্পিকার কেন একটি চার্টারে বঙ্গবন্ধুর একটি উক্তি দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন? সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ভূ রাজনীতিতে কিছু নাটকীয় পরিবর্তন বিএনপিকে আওয়ামী লীগের বিষয়ে আরো ভাবিয়ে তুলেছে। এমনকি বিরোধী দল জামাত ও এনসিপি আওয়ামী লীগ সুবিধা নিতে পারে এই আতঙ্কে সরকার বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে না। দৈনিক যুগান্তরের এক রিপোর্টে বলা হয়েছে, রাজনীতির মাঠে প্রকাশ্যে হাকডাক যতই থাক না কেন, ক্ষমতাসীন বিএনপি ও জামাত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল কেউই আপাতত একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে না। রিপোর্টটিতে বলা হয়েছে, সরকার ও বিরোধী দলের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে তাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হবে। আর এমন পরিস্থিতিতে বিপদ বাড়তে পারে বলে 3 দলের মধ্যে আলোচনা আছে। বলা হচ্ছে, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফের ক্ষমতা যেতে পারলে কাউকে ছাড় দেবে না, বরং বিএনপির তুলনায় জামাত ও এনসিপি আওয়ামী লীগের বড় শত্রু, এমন আলোচনা আছে। সংশ্লিষ্টদের মতে রাজনীতিতে এসব আলোচনা ও পর্যালোচনার মুখে বিরোধীদের সরকার বোঝাতে চাইছে যে অতিরিক্ত কঠোর আন্দোলনে গেলে দেশে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। তাছাড়া বিষয়টি বিরোধী দলের নেতারাও জানেন। সরকার এমন কৌশলের উদ্দেশ্য হলো জামাতের সামনে দৃশ্যমান করা যে তারা বেশি কঠোর অবস্থানে গেলে আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি হতে পারে। অনেকের মতে 3 দলের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের ভীতিও রয়েছে। ফলে রাজনীতির মাঠে যতই কঠোর অবস্থান দেখা যাক না কেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রশ্নে শেষ পর্যন্ত বিএনপি, জামাত ও এনসিপি ঐক্যবদ্ধ থাকবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। কিন্তু বাস্তবতা হলো, গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর শোডাউন ব্যাপক হারে বেড়েছে। এই শোডাউনগুলো সরকারের চিন্তা বাড়াচ্ছে, কারণ নতুন আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গে গেরুয়া দলের জয়ের পর পুশিন আর সীমান্তে বেড়া দেয়া নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন মোড় নিয়েছে। ভারতীয় ভিসা উন্মুক্ত করার কথা থাকলেও সেটি খুব সহসা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা 6 মাসের মধ্যে দেশে ফেরার ঘোষণা সম্বলিত অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সরকার একটি সূত্র বলছে, এসব বিষয়ের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে উজ্জীবিত ভাব তারা দেখছেন। যদিও কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির পক্ষে আনুষ্ঠানিক কোনো সভা সমাবেশ করা সম্ভব নয়। কিন্তু পুলিশের একাধিক সূত্র বলছে, 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারা বড় ধরনের শোডাউন করতে চায়, এমন খবর পুলিশের কাছে আছে। বিষয়টি নিয়ে পুলিশকে তৎপর হতেও বলা হয়েছে। তবে পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেছেন, সারা দেশে অনেক বেশি সংখ্যক খণ্ড খণ্ড মিছিল হলে পুলিশের পক্ষে ঠেকানো সম্ভব নয়, কারণ এরই মধ্যে ব্যাপক ধরপাকড় করেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। ঈদের আগে নাকি ব্যাংক সব খালি হয়ে গেছে, শুনতে কেমন লাগছে বলুন তো? আজ থেকে 2 বছর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কি কেউ ভেবেছেন যে ব্যাংকে যাবেন টাকা পাবেন না? কথায় কথায় চলে আসে যে আমরা আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। সে সময় কিছু অনিয়ম দুর্নীতি যে হয়নি তা নয়, এটি অস্বীকার করব না। অস্বীকার করলে আমি সঠিক মানুষ থাকবো না। এই যে ব্যাংক খালে, সে সময় আওয়ামী লীগের সময় নানা প্রোপাগান্ডা এমন ভাবে ছড়িয়ে দেওয়া হতো যে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী গ্রুপগুলো নাকি টাকা পাচার করেছে, ব্যাংক ধ্বংস করেছে।
এসালামের কথা বলা হয়, বেক্সিমকোর সালমানের রহমানের কথা বলা হয়। শুধু তাই নয়, আরো অনেক পরিচ্ছন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কথা বলা হয়। বাংলাদেশের পাওয়ার সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সামিট গ্রুপের কথা পর্যন্ত বলা হয় যে সামিট গ্রুপও টাকা পাচার করেছে। এগুলো যতটা না সত্য, তার চাইতে প্রোপাগান্ডা বেশি। এগুলো সব এক একটা ব্যবসায়ী গ্রুপ, তাদের বিশাল বিশাল ব্যবসায়ী সাম্রাজ্য আছে। স্বাভাবিকভাবেই তাদের ঋণ থাকবে, কিছু ঋণ হয়তো খেলাপি হয়ে গিয়েছিল, খেলাপি হয়েছে, সেগুলো আবার নিয়মিত হবে, এটি স্বাভাবিক, ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু যেভাবে প্রচার প্রপাগান্ডা চালানো হতো যে ব্যাংক ধ্বংস হয়ে গেল, ব্যাংক ধ্বংস হয়ে গেল, এগুলো আসলে ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের ব্যবসা সাম্রাজ্য, বাণিজ্য সাম্রাজ্য ধ্বংস করে দেশটাকে দুর্বল করে দেওয়া। আজকে যেটি মনে হচ্ছে, আজকে অবস্থা দৃষ্টি কিন্তু তেমনই মনে হচ্ছে। আজকে কি চলছে, কেমন চলছে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় শঙ্কা বা আশঙ্কা মানুষের মনে যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কি টিকে থাকবে? বাংলাদেশের সব ব্যাংক কি দেউলিয়া হয়ে যাবে? ইতিমধ্যে 7টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। আপনার 2 কোটি টাকা জমা আছে, আপনি যদি সেখানে 5 লাখ টাকার একটা চেক দেন, আপনি পাবেন না। 5,000 টাকা দেবে, 10,000 টাকা দেবে, এই অবস্থা। এই অবস্থা আমি বারবারই বলছি, 2 বছর আগে কি কেউ কল্পনা করেছেন? এগুলো ষড়যন্ত্রমূলক ভাবে ধ্বংস করে ফেলানো হয়েছে। দেশের আর্থিক খাত এখন গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সামনেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানের ঈদ। এই সময়ে পশুর হাটে গরু কেনা থেকে শুরু করে উৎসবের খরচ মেটাতে ব্যাংকিং খাতে নগদ টাকার চাহিদা বেশ তুঙ্গে থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সাধারণ মানুষ যখন নিজের জমানো টাকা ব্যাংকে তুলতে যাচ্ছেন, তখন অনেকেই খালি হাতে ফিরছেন অথবা চাহিদা মতো টাকা পাচ্ছেন না। ব্যাংকিং খাতে এই মুহূর্তে যে তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে, সেটি আমরা বুঝতে চেষ্টা করব। আসলে কি হচ্ছে, কেন ব্যাংকগুলো টাকা দিতে পারছে না, কেন্দ্রীয় ব্যাংক কেন নোট ছাপাতে পারছে না। আজকে মানবজমিন এ ব্যাপারে একটা স্টোরি করেছে, তারল্য সংকটে ব্যাংক শিরোনামে। সাম্প্রতিক সময়ে দেশের আর্থিক খাত চরম অস্থিরতার সম্মুখীন। সরেজমিনে মানবজমিন বিভিন্ন ব্যাংকের শাখায় গিয়ে দেখেছে, গ্রাহকরা তাদের অতি প্রয়োজনের টাকাও পাচ্ছেন না। চিকিৎসা বা জরুরি প্রয়োজনে নিজের জমানো আমানত তুলতে গিয়ে তাদের সীমাহীন হয়রানির শিকার হতে হচ্ছে। এটি নতুন কিছু নয়। এর আগে 2025 সালেও যখন ব্যাংকে টাকার ক্রাইসিস দেখা দিয়েছিল, তখন বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের অনুরোধ করেছিল যেন প্রয়োজন ছাড়া তারা টাকা না তোলেন। কিন্তু এবারের পরিস্থিতি আরো জটিল, বিশেষ করে সামনে কোরবানির ঈদ থাকায় নগদ টাকার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ফলে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক এখন তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এখন প্রশ্ন আসতে পারে, টাকা নেই কেন, বাজারে কেন নতুন নোট আসছে না? সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে টাকশালের কাছে কমপক্ষে 16,000 কোটি টাকার নতুন নোট সরবরাহের জন্য জরুরি অনুরোধ জানিয়েছে। কিন্তু এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কাঁচামাল। বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বা টাকশাল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পর্যাপ্ত কাগজ এবং কালির সংকট রয়েছে। এই সংকটের কারণে তারা সর্বোচ্চ 8,000 কোটি টাকার নোট সরবরাহ করতে পারবে, অর্থাৎ চাহিদার তুলনায় যোগান অর্ধেক। বুঝুন অবস্থা, কালিও শেষ হয়ে গেছে, কাগজও শেষ হয়ে গেছে। আপনি আপনার মনের অব্যক্ত ব্যথাও প্রকাশ করতে পারবেন না, যেমন ঠিক তেমনি বাংলাদেশ এখন টাকাও ছাড়তে পারছে না। কোন অবস্থায় গেলে এমনটা হতে পারে? ফলে ঈদের আগে নগদ টাকা ব্যবস্থাপনায় একটি বড় ধরনের চাপ ও ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের কাছে বর্তমানে পুরনো নকশার বঙ্গবন্ধুর ছবিযুক্ত প্রায় 15,800 কোটি টাকার অর্ধ প্রস্তুত নোট মজুদ আছে। 2 সপ্তাহের মধ্যে এগুলো বাজারে ছাড়া সম্ভব। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আপাতত এই নোটগুলো বাজারে ছাড়তে চাইছে না। এর কারণ হলো, তারা নতুন নকশার নোট আনার প্রক্রিয়া শুরু করেছে। তবে নতুন নকশার নোট পুরোপুরি বাজারে আসতে প্রায় 10 থেকে 18 মাস সময় লাগবে। এই পরিবর্তনের সন্ধিক্ষণে পড়ে সরবরাহ ঘাটতি চরম আকার ধারণ করেছে। সহজ কথায় তারল্য সংকট কি? এটি এমন একটি পরিস্থিতি যখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে পর্যাপ্ত নগদ টাকা থাকে না। হয়তো
ব্যাংকের অনেক সম্পদ বা বিনিয়োগ আছে, কিন্তু সেগুলো দ্রুত নগদে রূপান্তর করা সম্ভব হচ্ছে না। ফলে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া বা ঋণের দায় পরিশোধে ব্যাংক ব্যর্থ হয়। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি সাময়িক সংকট নয়, বরং এটি দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব, দুর্বল সুশাসন, ব্যাপক ঋণ বিতরণ এবং ক্রমবর্ধমান খেলাপি ঋণের একটি সম্মিলিত ফল। বছরের পর বছর ধরে চলা অব্যবস্থাপনার জের এখন সাধারণ গ্রাহকদের টানতে হচ্ছে। গ্রাহকরা জানিয়েছেন, দৈনন্দিন খরচ থেকে শুরু করে চিকিৎসার মতো জরুরি প্রয়োজনেও তারা একসঙ্গে টাকা ব্যাংক থেকে তুলতে পারছে না। চলুন কিছু তথ্য দেওয়া যাক। ব্যাংক খাতের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় 24 লাখ কোটি টাকা। এর বিপরীতে বাজারে প্রচলিত ছাপানো নগদ টাকার চাহিদা থাকে প্রায় 3,20,000 থেকে 3,60,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের নগদ অর্থ মানুষের কেনাকাটা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। এছাড়া দেশের 12,000 ব্যাংক শাখার ভল্টে আনুমানিক 16 থেকে 20,000 কোটি টাকা সংরক্ষিত থাকে। বাকি টাকা থাকে কেন্দ্রীয় ব্যাংক ও সোনালী ব্যাংকের চেস্ট শাখায়। আরেকটি বড় সমস্যা হলো ছেঁড়া ফাটা নোট। নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো পুরনো নোট কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে নতুন নোট নেবে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট দিতে না পারায় ব্যাংকগুলো পুরনো নোট জমা দিচ্ছে না। ফলে বাজারে ছেঁড়া ফাটা নোটের পরিমাণ বেড়ে গেছে এবং সাধারণ মানুষের লেনদেনে ভোগান্তি তৈরি হচ্ছে। বিশেষ করে কয়েকটি ব্যাংকের নাম এখন মুখে মুখে, যারা তীব্র তারল্য সংকটে ধুঁকছে। এর মধ্যে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান একটি কঠিন সত্য তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, ব্যাংকগুলোতে নতুন আমানত বা ডিপোজিট আসা কমে গেছে, কিন্তু ঋণের চাপ রয়ে গেছে। পাশাপাশি সরকার ও ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। এই ত্রিমুখী চাপে ব্যাংকগুলোর নগদ অর্থ ফুরিয়ে আসছে। সোজা কথা, ব্যাংক ব্যবস্থার প্রতি মানুষের আস্থাই হারিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যে ব্যাংকগুলো ভালো আছে, সেই ব্যাংকগুলোতে ধরুন এফডিআর বা ফিক্সড ডিপোজিট করে যে মানুষ রাখতো, বিভিন্ন প্রোডাক্ট আছে, সঞ্চয়ী স্কিম আছে, সেগুলোতে মানুষ আসলে আগ্রহ হারিয়ে ফেলছে। এই যে ব্যাংক ব্যবস্থার আস্থার সংকটের কারণে। ব্যাংক চলে আস্থায়, ব্যাংক চলে বিশ্বাসে। সেই বিশ্বাস ইউনূস সরকার একদম ধ্বংস করে দিয়েছে এবং এই ধারাবাহিকতা এখনো চলছে। যার কারণে ব্যাংকের যে সংকট এখন আছে, 7টা ব্যাংক তো কোনো টাকাই দিতে পারে না, যে ব্যাংকগুলোর আমরা নাম বললাম। এর সাথে আরো কত ব্যাংক যুক্ত হয় আগামী 6 মাস 1 বছরের মধ্যে, সেটি কিন্তু খুব অ্যালার্মিং। সব মিলিয়ে কোরবানির ঈদের আগে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। নিজের টাকা ব্যাংকে রেখেও প্রয়োজনের সময় তা না পাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব সরকার এবং বাংলাদেশ ব্যাংক দ্রুত এই তারল্য সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে এবং পশুর হাটে লেনদেনের সুবিধার্থে নগদ টাকার সরবরাহ নিশ্চিত করবে। আমরা আশা করতেই পারি, কিন্তু আশা যে পূরণ হবে না সেটাও বুঝতেই পারছি। দর্শক, আপনাদের কাছে একটু প্রশ্ন, যে আপনাদের এলাকায় ব্যাংক থেকে টাকা তুলতে কি কোনো সমস্যা হচ্ছে? আমাদের কমেন্ট করে জানান, তাহলে সারা দেশের অবস্থাটাও আমরাও একটু বুঝতে পারবো, বুঝতে চেষ্টা করব আপনার হাত ধরে। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।